প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। উত্তরা স্কুল আর কলেজের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত কয়েকটা ক্লাস যাবত আমরা পড়েছি ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন। তারই ধারাবাহিকতায় আজকে আবার শুরু করেছি। আজকে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা, অর্থাৎ আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে ঘ অর্থাৎ 4 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই পেরে যাবে। একটুখানি যদি খেয়াল করো, সামান্য একটু ট্রিক্স যদি তুমি একটু বুঝতে পারো, তাহলে এই ক্লাসটা একেবারেই সহজ। একটু দেখো, এই ক্লাসটা করার আগে তোমাকে এখানে একটু খেয়াল করতে হবে। যে মানটা দেওয়া আছে, দেখো এখানে G2+ সেটা থেকে পরিণত হয়েছে জিঙ্ক। কিভাবে এটা পরিণত হয়? নিশ্চয়ই দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তারপরে জিঙ্কে পরিণত হয়, অর্থাৎ এটা একটা বিজারণ বিক্রিয়া। এই মানটা দেওয়া আছে বিজারণের মান, অর্থাৎ আয়ন থেকে মৌলে যদি কখনো পরিণত হয় তখন তুমি সাথে সাথে বুঝে যাবে এটা বিজারণের মান দেওয়া আছে। এই কথাটা, এই মানটা না দিয়ে এখানে কিন্তু লিখে দিতে পারতো যে জিঙ্কের বিজারণ বিভব -0.76 ভোল্ট, এ কথাও কিন্তু লেখা থাকতে পারতো। অর্থাৎ সেই কথাটা না লিখে সংকেতে প্রকাশ করেছে জিঙ্কের বিজারণ বিভব -0.76 ভোল্ট। সেই কথাটা বাংলায় না লিখে এটা সংকেত দিয়ে প্রকাশ করেছে। অর্থাৎ এখানে ওটাও লেখা থাকতে পারে, এটাও লেখা থাকতে পারে। সুতরাং তোমাকে কিন্তু এখানে খেয়াল করতে হবে যে এটা বিজারণের মান দেওয়া আছে। আবার তুমি যদি এটা থেকে খেয়াল করো 2+ আয়ন, সেটা পরিণত হচ্ছে এতে। কিভাবে পরিণত হচ্ছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে তারপরে আয়নে পরিণত হচ্ছে। সুতরাং এটাও বিজারণের মান। সুতরাং তোমার এখানে দেওয়া আছে বিজারণের মান, এখানেও দেওয়া আছে বিজারণের মান। আর প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, 4 মার্কের প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের দ্রবণটি, মানে কোন দ্রবণ? এই যে দ্রবণটা দেওয়া আছে, কিসের দ্রবণ সেটা? জিঙ্ক নাইট্রেট দ্রবণ। দ্রবণটি লোহার পাত্রে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে কিনা যুক্তি দাও। পাত্র হিসেবে কোনটার কথা বলা হয়েছে? তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে এই প্রশ্নে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে তোমাকে খেয়াল রাখতে হবে কোন পাত্রের কথা উল্লেখ করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে লোহার পাত্রের কথা উল্লেখ করা হয়েছে। এখানে লোহার পাত্র, গোল্ডের পাত্র, কপারের পাত্র, ম্যাগনেসিয়ামের পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র, যে কোনো পাত্রের কথা যখন বলা থাকবে তখন ওই পাত্রটাকে অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে। প্রথম লাইন লিখলাম লোহার পাত্র অ্যানোড হিসেবে কাজ করলে, লোহার পাত্র যদি অ্যানোড হিসেবে কাজ করে, লোহার পাত্র এখানে যদি কপারের পাত্র বলে তাহলে কপারের পাত্র অ্যানোড হিসেবে কাজ করলে, যদি বলে টিনের পাত্র, টিন অ্যানোড হিসেবে কাজ করলে, যদি বলে ম্যাগনেসিয়ামের পাত্র তাহলে ম্যাগনেসিয়াম অ্যানোড হিসেবে কাজ করলে, যদি বলে এম পাত্র তাহলে এম অ্যানোড হিসেবে কাজ করলে, যেটা পাত্র বলবে সেটাই অ্যানোড হিসেবে। অ্যানোডে বিক্রিয়া তোমরা জানো, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে সব সময় ইলেকট্রন দান হয়। পাত্র হিসেবে কে? লোহা। Fe কয়টা ইলেকট্রন দান করবে সেটা এখানে লেখা আছে। 2টা ইলেকট্রন যদি দান করে তাহলে Fe2+, এবং পাশে তুমি লিখবে E অ্যানোড অক্স সমান। দেখো এখানে অক্সের মান অর্থাৎ অক্সিডেশনের মান মানে জারণের মান লিখতেছি, কিন্তু এখানে তোমার লেখা আছে বিজারণের মান। বিজারণের মানকে জারণে পরিণত করতে হলে তুমি জানো সে শুধুমাত্র এখানে চিহ্নটাকে চেঞ্জ করে দিতে হয়। তাহলে কত হবে? 0.44 ভোল্ট। শুধুমাত্র চিহ্ন মাইনাস ছিল, বিজারণের ক্ষেত্রে মাইনাস, জারণের ক্ষেত্রে প্লাস হয়ে গেল। এবার হলো ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডের বিক্রিয়া কি হবে? ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডে এর মধ্যে যে ক্যাটায়ন আছে, কি আছে? ক্যাটায়ন জিঙ্ক প্লাস আর NO3-, এই 2 ধরনের আয়ন এর মধ্যে আছে। সুতরাং ক্যাথোডের বিক্রিয়া
তোমার এই আয়নটা ক্যাটায়ন যেটা আছে সেটা নিয়েই বিবেচনা করতে হবে, যে জিঙ্ক 2 প্লাস প্লাস 2টা ইলেকট্রন জিঙ্ক, এবং পাশে লিখে রাখবো ই ক্যাথোড রে। এখানে কিন্তু তুমি বিজারণের মান লিখতেছো, এখানে দেওয়াও আছে বিজারণের মান, তাহলে কত হবে, যা আছে তাই 0.76 ভোল্ট। কোষ বিক্রিয়া বা সার্বিক বিক্রিয়া, তুমি লিখলে সার্বিক বিক্রিয়া। সার্বিক বিক্রিয়া কি হবে? সার্বিক বিক্রিয়া দেখো এই দুটো শুধু যোগ, Fe প্লাস জিঙ্ক 2 প্লাস এটা প্লাস এটা, এই ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, হলো কি Fe2 প্লাস প্লাস জিঙ্ক। তোমাকে আমি আবার বলছি, যে পাত্রের কথা উল্লেখ থাকবে সেই পাত্রকে ধরতে হবে অ্যানোড, সেই পাত্র অ্যানোড হিসেবে কাজ করলে। আচ্ছা ই সেল, আচ্ছা এখানে যেহেতু নট দেওয়া আছে তুমি সব জায়গায় একটা করে নট দিয়ে দাও। নট মানে তুমি জানো যে 1 মোলার ঘনমাত্রার কথা এখানে উল্লেখ আছে। ই নট সেল সমান ই অ্যানোড অক্স প্লাস ই ক্যাথোড রে সমান কত আসে? অক্সের মান আছে প্লাস 0.44 মাইনাস 0.76 ভোল্ট সমান কত? 0.32 ভোল্ট। এখন এটা মাইনাস, তাই না? কারণ এটা বড়টার আগে মাইনাস, মাইনাস 0.32 ভোল্ট। এবার লিখতে হবে যেহেতু ই নট সেল ঋণাত্মক, ঋণাত্মক ই নট সেল ঋণাত্মক, তাই লোহার পাত্রের সাথে দ্রবণের কোনো বিক্রিয়া হবে না, তাই পাত্রে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে, সংরক্ষণ করা যাবে। তাহলে কি বুঝলাম? যদি ই নট সেল বের করার পর তুমি দেখো নেগেটিভ ঋণাত্মক, তাহলে বুঝবে যে ওই পাত্রের সাথে দ্রবণটা কোনো বিক্রিয়া করবে না, সুতরাং দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে। আর যদি তুমি দেখো ই নট সেল পজিটিভ এসেছে অর্থাৎ ধনাত্মক এসেছে, তাহলে তুমি বুঝবে, তাহলে তুমি এখানে কি লিখবে? এখানে যদি ধনাত্মক আসতো তাহলে তুমি লিখতে যে যেহেতু ই নট সেল ধনাত্মক, তাই পাত্রের সাথে লোহার পাত্রের সাথে দ্রবণ বিক্রিয়া করবে এবং ওই পাত্রে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে না। তাহলে ধনাত্মক আসলে যাবে না, ঋণাত্মক আসলে যাবে। ধনাত্মক আসলে যাবে না, ঋণাত্মক আসলে যাবে। আমি এরকম আরেকটা অঙ্ক তোমাদের করে দেখাই। তোমাকে এখানে বলা হয়েছে, দেখো ঠিক একই জিনিস, জিঙ্ক নাইট্রেট পাত্র, আর বলা হয়েছে ই নট M2 প্লাস M সমান মাইনাস 1.36 ভোল্ট। 1.36 ভোল্ট বলা হয়েছে উদ্দীপকের দ্রবণটি M ধাতু নির্মিত পাত্রে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে কিনা যুক্তি দাও। তোমাকে বলেছে এম ধাতু নির্মিত পাত্রে, অর্থাৎ এই পাত্রে। তোমার এটাও দেওয়া আছে বিজারণের মান, তুমি দেখতেই পাচ্ছ, সুতরাং এই পাত্রে রাখা যাবে কিনা।
তোমাকে আমি বলেছি যে ধাতুর কথা বলবে, যে পাত্রের কথা বলবে, তুমি সেটাকে অ্যানোড হিসেবে ধরবে। এম পাত্র, প্রথম লাইন লেখো, এম পাত্র অ্যানোড অ্যানোড হিসেবে কাজ করলে। কোনটাকে অ্যানোড হিসেবে ধরবো? যে পাত্রের কথা বলা হবে। তোমার কিন্তু এখানে দুইটা জিনিস আছে, একটা আছে পাত্র, একটা আছে দ্রবণ। দুইটা জিনিস, একটা পাত্র একটা দ্রবণ, ঠিক আছে? মনে থাকে দাদা, একটা পাত্র একটা দ্রবণ। পাত্রটাকে সবসময় অ্যানোড ধরতে হবে, যে পাত্রের কথাই বলুক না কেন। এখানে এম ধাতু কি তা তো আমার জানা দরকার নেই, আমাকে বলা হয়েছে যে এম পাত্রে রাখা যাবে কিনা। সুতরাং এম পাত্র অ্যানোড হিসেবে কাজ করলে অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া কি হবে? অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে তুমি সব সময় ইলেকট্রন ত্যাগ, এম মাইনাস দুইটা ইলেকট্রন, এম টু প্লাস, এবং পাশে কি লিখবে? ই অ্যানোড অক্স। এখানে দেওয়া আছে কিসের মান? এখানে দেওয়া আছে বিজারণের মান। সুতরাং এই মানটা শুধুমাত্র চিহ্ন চেঞ্জ, প্লাস 1.36 ভোল্ট। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, এবং ক্যাথোডের ক্ষেত্রে তুমি জানো দ্রবণের মধ্যে যে আয়ন আছে সেই ইলেকট্রন গ্রহণ করবে। জিঙ্ক 2 প্লাস, প্লাস দুইটা ইলেকট্রন জিঙ্ক, ই ক্যাথোড রেড সমান কি হবে? আরইডি রেড। রিডাকশনের রেড, অক্সিডেশনের অক্স। রিডাকশনের মান লিখতেছি, এখানে দেওয়াও আছে রিডাকশনের মান অর্থাৎ বিজারণের মান মাইনাস 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। এবার কি লিখবো? কোষ বিক্রিয়া, তাই না? কোষ বিক্রিয়া কেমন হবে? কোষ বিক্রিয়া শুধুমাত্র দুইটা যোগ, ইলেকট্রন ইলেকট্রন বাদ গেল, এম প্লাস জিঙ্ক 2 প্লাস, এম 2 প্লাস প্লাস জিঙ্ক। এবার লিখবো ই নট সেল, ই নট সেল সমান ই ANOD অ্যানোডক্স প্লাস ই ক্যাথোড রেড সমান অক্সিডেশনের মান, এটাই অক্সিডেশনের মান, প্লাস 1.36 প্লাস মাইনাস 0.76 সমান, মাইনাস করলাম, প্লাস 0.6 প্লাস 0.760 ভোল্ট। দেখো এখানে কিন্তু ই নট সেলের মান এসেছে ধনাত্মক, যেহেতু ই নট সেল ধনাত্মক, এখানে এসেছে ধনাত্মক, সুতরাং পাত্রের সাথে দ্রবণ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া করবে। জানো বিক্রিয়া করলে কি হয়? ধরো এই পাত্রটাতে তুমি এই দ্রবণটা রেখেছো, এখন পাত্রের সাথে যদি বিক্রিয়া করে, ওই পাত্রটা বিক্রিয়া করতে 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 আস্তে আস্তে ছিদ্র হয়ে যায়, ওই দ্রবণ সব নিচে চলে আসে। সুতরাং এই পাত্রে কোনোভাবেই রাখা যাবে না। অর্থাৎ ইনট সেল যদি পজিটিভ আসে, এই ইনট সেল যদি পজিটিভ আসে, তাহলে তুমি কি লিখবে? যেহেতু ইনট সেল ধনাত্মক, সুতরাং পাত্রের সাথে দ্রবণ স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে, তাই দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে না। তাহলে ইনট সেল পজিটিভ আসলে সংরক্ষণ করা যাবে না, কিন্তু যদি নেগেটিভ আসে তাহলে সংরক্ষণ করা যাবে। যদি পজিটিভ আসে তাহলে যাবে না, যদি নেগেটিভ আসে
তাহলে যাবে। আবার শোনো, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে। উদ্দীপকের দ্রবণটি এম পাত্রে রাখলে পাত্র ছিদ্র হবে কিনা যুক্তি দাও। তখন তুমি বলবে যে বিক্রিয়া করবে এবং পাত্র ছিদ্র হয়ে যাবে। সুতরাং তোমার এই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে, একই উত্তর একই সব। তোমার যদি পাত্রের কোনো প্রশ্ন আসে তাহলে ওই পাত্রটাকে তুমি অবশ্যই অ্যানোড হিসেবে ধরে অঙ্কটা করে ফেলবে। খুব সহজ। দেখো এই 4 মার্ক কত সহজে পাওয়া যায়। আবার আমি বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা একটু খেয়াল করো। আর বইয়ে অনুশীলনীতে যতগুলো প্রশ্ন আছে এবং বোর্ডের যতগুলো প্রশ্ন আছে, তোমরা সবাই এই বোর্ডের প্রশ্নগুলো এই ঘ নাম্বার প্রশ্নটা সলভ করো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও, আমাকে ফেসবুকে লিখো অথবা মেসেঞ্জারে লিখো অথবা কল করো, আমি তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো।